আজকে আমরা এমন একটা সময়ের গল্প করব যখন মহাবিশ্বকে আমরা যেভাবে চিনতাম সেই ধারণাটাই একদম ওলটপালট হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি বৈজ্ঞানিক বিপ্লবের যুগের কথা বলছি। এটা ছিল এমন এক সময় যখন দুটো আলাদা দুনিয়ার মধ্যে, দুটো আলাদা চিন্তাধারার মধ্যে এক বিরাট সংঘাত বেঁধেছিল। আচ্ছা, চলুন একটু গভীরে যাই। একবার ভাবুন তো, প্রায় ১৫০০ বছর মানে ১৫০০ বছর ধরে জ্ঞানীগুণী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই একটাই জিনিসকে ধ্রুব সত্যি বলে মেনে আসছিল। আর সেই বিশ্বাসটা কি ছিল জানেন? বিশ্বাসটা ছিল যে আমাদের এই পৃথিবী এটাই হলো গোটা মহাবিশ্বের কেন্দ্র। সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে সবকিছুই ঘুরছে এই পৃথিবীকে ঘিরে। এটা ছিল একটা পাথরের মতো শক্ত অটল বিশ্বাস। কিন্তু তারা সবাই একদম ভুল ছিল। হ্যাঁ, পুরোপুরি ভুল। আর এই একটা কথাই সেই সময়ের জ্ঞান-বিজ্ঞানের পুরো ভিতটাকে নাড়িয়ে দিয়েছিল। এখান থেকেই শুরু হয় এক নতুন যুগের। তো আমাদের আজকের আলোচনার মূল বিষয়টাই হলো এই দুটো মডেলের লড়াই। একদিকে দেখুন জিওসেন্ট্রিজম বা ভূকেন্দ্রিক মডেল, মানে পৃথিবী হলো সবকিছুর কেন্দ্র। আর তার ঠিক বিপরীতে আছে হেলিওসেন্ট্রিজম বা সৌরকেন্দ্রিক মডেল, যেখানে সূর্যকে মহাবিশ্বের কেন্দ্রে রাখা হয়েছে। এই দুটো ধারণার মধ্যেই বেঁধেছিল আসল যুদ্ধটা। তাহলে চলুন আমরা একটু সময় পিছিয়ে যাই। কোপারনিকাস আসার আগে পৃথিবীটা ঠিক কেমন ছিল একবার ঘুরে আসি। সেই দুনিয়াটা যাকে একই সাথে নিখুঁত আবার ত্রুটিপূর্ণ মনে করা হতো। অদ্ভুত, তাই না? সেই সময়ের পুরো বিশ্ব দর্শনটাকে বলা হতো স্কলাস্টিসিজম। আর মজার বিষয়টা হলো, এটা কিন্তু শুধু বিজ্ঞান ছিল না। ভাবুন, এটা ছিল প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের আইডিয়া আর খ্রিস্টান ধর্মতত্ত্বের একটা দারুণ শক্তিশালী মিশেল। এই দুটো মিলে মহাবিশ্বের একটা সম্পূর্ণ ছবি তৈরি করেছিল। অ্যারিস্টটলের মহাবিশ্বটা বুঝলেন দুটো একদম আলাদা ভাগে ভাগ করা ছিল। একদিকে ছিল আকাশ বা স্বর্গ, সেটা ছিল নিখুঁত, পারফেক্ট, অপরিবর্তনীয়। বলা হতো ওটা নাকি এক বিশেষ পঞ্চম উপাদান দিয়ে তৈরি, আর সেখানকার সবকিছু একদম নিখুঁত বৃত্তাকার পথে ঘুরত। আর অন্যদিকে ছিল আমাদের এই পৃথিবী, ভুল ত্রুটিতে ভরা, ক্ষয়শীল, পরিবর্তনশীল। এটা তৈরি ছিল মাটি, জল, বাতাস আর আগুন, এই চারটে উপাদান দিয়ে। আর এখানে সবকিছুর গতি ছিল সোজাসাপটা, হয় উপরের দিকে না হয় নিচের দিকে। আর ঠিক এই রকম একটা সময়েই বলতে পারেন মঞ্চে এলেন কোপারনিকাস। চলুন এবার দেখি কিভাবে তার এই বিপ্লবী নতুন ধারণাটা মহাবিশ্বের কেন্দ্র থেকে পৃথিবীকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে সূর্যকে বসিয়ে দিল। এই টাইমলাইনটা একবার দেখুন। অ্যারিস্টটল আর টলেমির দেওয়া ধারণাই কিন্তু প্রায় ১৫০০ বছর ধরে রাজত্ব করেছে। ভাবা যায়? তারপর সেই ১৫৪৩ সালে এলেন কোপারনিকাস, আর তারপর কেপলার, নিউটন। তাদের হাত ধরে এই বিপ্লবটা পূর্ণতা পেল। সময়ের এই বিশাল ফারাকটাই কিন্তু বুঝিয়ে দেয় যে পুরনো ধারণাগুলোর ভিত কতটা মজবুত ছিল। দেখুন, পুরনো মডেলটার সামনে একটা বিরাট ধাঁধা ছিল। সেটা হলো গ্রহদের বক্রগতি বা রেট্রোগ্রেড মোশন। ব্যাপারটা হলো, মাঝে মাঝে রাতের আকাশে দেখলে মনে হতো গ্রহগুলো যেন নিজেদের রাস্তায় চলতে চলতে হঠাৎ করে পেছনের দিকে যেতে শুরু করেছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তো যে কোনো মহাকাশের মডেলকেই এই অদ্ভুত আচরণের একটা ভালো ব্যাখ্যা দিতে হতো। তো টলেমির একটা সমাধান বের করেছিলেন বটে, কিন্তু সেটা ছিল বেশ জটিল। তার মতে গ্রহগুলো শুধু পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে না, তারা প্রথমে একটা ছোট বৃত্তে ঘোরে, আর সেই ছোট বৃত্তটা আবার পৃথিবীকে কেন্দ্র করে একটা বড় বৃত্তের ওপর দিয়ে ঘোরে। মানে সোজা কথায় বৃত্তের ওপর বৃত্তের চক্কর। বেশ প্যাঁচানো, তাই না? এর তুলনায় কোপারনিকাসের সমাধানটা ছিল কিন্তু অনেক সহজ, আর বলা যেতে পারে অনেক সুন্দর। তিনি বললেন, এত জটিলতার দরকার নেই, শুধু সূর্যকে মাঝখানে বসান আর পৃথিবীকে নিজের অক্ষের উপর ঘোরার পাশাপাশি সূর্যের চারদিকে ঘোরান, ব্যাস। এতেই ওই গ্রহদের অদ্ভুত বক্রগতির একটা পরিষ্কার গাণিতিক ব্যাখ্যা মিলে যায়। কিন্তু কোপারনিকাসের এই ধারণাটা শুধু একটা সহজ অঙ্ক ছিল না, এটা ছিল একটা বিরাট দার্শনিক ধাক্কা। কারণ এটা বাস্তবতা আর আমাদের প্রতিদিনের অভিজ্ঞতার মধ্যে একটা বিরাট প্রশ্ন তুলে দিয়েছিল। আর সেই প্রশ্নটা কি? প্রশ্নটা খুবই স্বাভাবিক। যদি পৃথিবী সত্যিই এত জোরে নিজের উপর ঘুরছে, আবার সূর্যের চারিদিকেও ছুটছে, তাহলে আমরা সেটা টেরই পাই না কেন? আমরা তো ছিটকে পড়ে যাচ্ছি না। এটাই ছিল কিন্তু সৌরকেন্দ্রিক মডেলের বিরুদ্ধে সাধারণ মানুষের সবচেয়ে বড় আর স্বাভাবিক যুক্তি। এই একটা প্রশ্নের উত্তর দিতে গিয়েই তখন দুটো দল তৈরি হয়ে গেল। এক দল ছিল রিয়েলিস্ট বা বাস্তববাদী। তারা বলতো বিজ্ঞান যা বলছে সেটাই আসল সত্যি, সেটাই বাস্তবতা। আর অন্য দল ছিল ইনস্ট্রুমেন্টালিস্ট বা প্রয়োগবাদী। তারা বলতো, আরে না, বিজ্ঞানের এই তত্ত্বগুলো আসলে সত্যি মিথ্যার ব্যাপার না, এগুলো শুধু হিসেব নিকেশ করার জন্য সুবিধাজনক একটা উপায় বা টুল মাত্র।
মজার ব্যাপার হলো কোপার্নিকাসের বইটা যখন ছাপা হয় তখন তার বন্ধু আন্দ্রেয়াস ওসিয়ান্ডার একটা ভূমিকা লিখে দিয়েছিলেন, আর সেখানে তিনি ঠিক এই দ্বিতীয় দলের কথাই বলেন। তিনি লেখেন, দেখুন, পৃথিবীর গতিকে আক্ষরিক অর্থে সত্যি না ধরে এটাকে শুধু একটা গাণিতিক কল্পনা হিসেবে ভাবলেই হয়। আসলে তিনি এই তত্ত্বের যে একটা বিপ্লবী প্রভাব ছিল সেটাকে একটু হালকা করার চেষ্টা করছিলেন আর কি। কিন্তু ব্যাপারটা তো আর শুধু গাণিতিক কল্পনা হিসেবে থেমে থাকেনি। এই ধারণাটা পুরো সমাজ আর মানুষের ধর্মীয় বিশ্বাসকে এক বিরাট প্রশ্নের মুখে, এক গভীর সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিল। তাহলে ক্যাথলিক চার্চ কেন এত কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছিল? কারণটা দেখুন, এই নতুন সৌরকেন্দ্রিক মডেলটা শুধু বাইবেলের জেনেসিসের প্রচলিত ব্যাখ্যার বিরুদ্ধেই যায়নি। এটা স্বর্গ মানে ঈশ্বরের স্থান আর পৃথিবী মানে শয়তানের স্থান, এই ধারণার সম্পর্কটাকেও ওলটপালট করে দিয়েছিল। এক কথা, এটা ছিল শত শত বছর ধরে চলে আসা অ্যারিস্টটলীয় খ্রিস্টীয় বিশ্বভাবনার একদম মূলে গিয়ে আঘাত করার মতো। আর এই সংঘাতের ফল হল ১৬১৬ সালে চার্চ হেলিওসেন্ট্রিক বা সৌরকেন্দ্রিক ধারণাকে সমর্থন করে এমন সমস্ত বই নিষিদ্ধ ঘোষণা করে দিল। এতেই পরিষ্কার হয়ে যায় যে লড়াইটা আর শুধু জ্যোতির্বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা হয়ে দাঁড়িয়েছিল ক্ষমতা আর বিশ্বাসের এক বিরাট লড়াই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ালো? যদি ১৫০০ বছরের পুরনো একটা জ্ঞানের ভীতি এভাবে ভেঙে ঘুরিয়ে যায়, তাহলে নতুন করে কিসের ওপর নির্ভর করা যাবে? কোন বিশ্বাস বা কোন যুক্তির ওপর দাঁড়িয়ে আবার সত্যকে খোঁজা হবে? আমাদের জ্ঞান আসলে কতটা নির্ভরযোগ্য? এই গভীর সংকট আর এই বড় প্রশ্নগুলো থেকেই কিন্তু আধুনিক বিজ্ঞানের জন্ম হয়েছিল। তবে সেই গল্পটা হয়তো অন্য কোনো দিন হবে।